অনেকগুলো কথা ঘুরছে মাথার মধ্যে। ভীষণ বলা উচিত মনে হচ্ছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। ইচ্ছে হলে শুনবেন। একটা খবর পেলাম, বিহারের একটা 3 বছরের শিশু যে অসুস্থ হয়, জ্বর হয়, অ্যাম্বুলেন্সের প্রয়োজন ছিল, কিন্তু তার জ্বর হয়েছে থেকে তাকে রিফিউজ করা হয়। তার বাবা মা বহু চেষ্টা করেও তাদের রাজি করতে পারেনি। শিশুটি মারা যায় কয়েক ঘন্টার মধ্যে বিনা চিকিৎসায়। আমাদের রাজ্যের একটি খবর বলি, সোশ্যাল নেটওয়ার্কে আছে খবরটা। একটি ছেলে তার বন্ধুর বাবা সম্পর্কে লিখেছে। এটা ক্যালকাটা পুলিশ কমিশনারকে উদ্দেশ্য করে লেখা একটা চিঠি বলা যেতে পারে। সে লিখেছে যে তার বন্ধুর বাবা কিছুদিন আগে অসুস্থ হন। তার কিছু লক্ষণ ছিল যেগুলো করোনা পজিটিভ হতে পারে বলে তাদের মনে হয়েছিল। হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ ডাক্তার তাকে বলেন যে কিছু হয়নি, করোনা টেস্টের প্রয়োজন নেই, এমনি বাড়ি চলে যেতে বলে। কয়েকদিন পর আবার তার অবস্থা আরও খারাপ হয়, শ্বাসকষ্ট বাড়ে, লাং ফেলিওর। তখন তাকে হাসপাতালে আনা হয় এবং আমি পরে এক বন্ধুর মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারলাম যে তাকে ভেন্টিলেটর দেওয়া যায়নি, কারণ হাসপাতাল জানিয়েছে এই মুহূর্তে ভেন্টিলেটর শর্টেজ আছে, ডাক্তার না লিখলে সেটা দেওয়া যাবে না, এবং ছেলেটির বাবা ফাইনালি মারা যায়। আমি এই মুহূর্তে যারা যে স্বাস্থ্য বিপর্যয় আমাদের এখানে চলছে, শুরু হয়েছে, তার দায়িত্বে যারা আছেন তারা এই রাজ্যের অত্যন্ত স্বনামধন্য চিকিৎসক। তাদের কাছে জিজ্ঞেস করছি যে আমরা যারা সাধারণ নাগরিক, যারা নানা অসুখে এভাবে নানা সময় যাদের চিকিৎসার প্রয়োজন, তারা কীভাবেই বিনা চিকিৎসায় মারা যাবেন। আমরা খবর পাচ্ছি একের পর এক হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড বন্ধ হয়ে যাচ্ছে, হাসপাতাল বন্ধ হয়ে যাচ্ছে, নার্সিংহোম বন্ধ হয়ে যাচ্ছে। আমরা দেখছি প্রাইভেট প্র্যাকটিস যারা করেন, বহু ডাক্তারবাবু, তাদের চেম্বার বন্ধ, ডায়াগনস্টিক সেন্টার বন্ধ। তাহলে তারা কোথায় যাবেন? আমরা জানতে চাইছি এই কারণে যে আমার জীবনটা আমার কাছে মূল্যবান, কারণ আমাদের মাথার উপর এই দায়িত্বে যারা থাকেন, বড় বড় দেশের নেতা মন্ত্রী বা বড় বড় অফিসার যারা আপনারা দায়িত্বে আছেন, আপনাদের এই অসুবিধাটা ফেস করতে হবে না। আপনাদের কিছু হলে আপনারা বেস্ট পরিষেবাটা পাবেন। কিন্তু যারা সাধারণ লোক, যারা পরিষেবা থেকে বঞ্চিত হয়ে মারা যাচ্ছেন, তাদের কি হবে? 2 নম্বর হচ্ছে যে বহু ক্ষেত্রে দেখছি যে মারা যাবার অনেক পর রিপোর্ট আসছে পেশেন্ট পজিটিভ ছিলেন, মানুষটি পজিটিভ ছিলেন করোনা। এটা কেন আমরা বুঝতে পারছি না, এবং কেন এত দেরিতে রিপোর্ট আসছে? তার সঙ্গে যেটা আশঙ্কা হচ্ছে যে যদি এত দেরিতে রিপোর্ট পাওয়া যায়, তাহলে তার মৃত্যুর আগে তাকে ঠিক কিভাবে রাখা হয়েছিল, কতজন সেখান থেকে সংক্রমণের সম্ভাবনা আছে, এই সমস্ত প্রশ্ন মাথায় দানা বাঁধছে। আমরা একের পর এক ক্ষেত্রে দেখতে পাচ্ছি ডাক্তার, স্বাস্থ্যকর্মী তারা করোনা ইনফেক্টেড হচ্ছেন। যদি এটা চলতে থাকে, তাহলে আগামী দিনে আমাদের চিকিৎসা করবে কে? এতগুলো কথা কেন বলছি? তার একটাই কারণ, এই অসুখটা এমন একটা অসুখ যেটা হলে আমার চিকিৎসার নিয়ন্ত্রণ আমার নিজের হাতে থাকছে না, আমার পরিবারের হাতে থাকছে না। এর নিয়ন্ত্রণ সম্পূর্ণ রাষ্ট্রের হাতে চলে যাচ্ছে, সরকারের দায়িত্বে চলে যাচ্ছে। তাই এটা আমাদের জানার মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে আমরা কী অবস্থায় আছি। একটা কথা বলবো যে এই মুহূর্তে আমাদের রাজ্যে একটা গ্লোবাল কমিটি হয়েছে আমাদের এই বিপর্যয় থেকে উদ্ধার করার জন্য। একটা অর্থনৈতিক দিক আছে আর একটা মেডিকেল দিক আছে। তো মেডিকেল দিকে একটা, এই যে সমস্ত পৃথিবীর দেশগুলো এই করোনা অসুখটাকে সাংঘাতিক খুব ভালো সাকসেসফুলি হ্যান্ডেল করেছেন, যেমন সাউথ কোরিয়া, ভিয়েতনাম, আমরা কি তাদের কাউকেই কমিটিতে ভাবতে পারতাম বা এখনও পারি? আর তার থেকে বড় কথা যে আমি অত দূরে যদি নাও যাই, যদি আমি আমার দেশের দিকে তাকাই, তাহলে আমাদের রাজ্য কেরালায় অসম্ভব সাকসেসফুলি অসুখটাকে হ্যান্ডেল করা হয়েছে। আমরা কি তাদের মডেলটা নিয়ে ভাবতে পারি? তাদেরকে কমিটিতে রাখতে পারি বা তাদের কাছে কাউকে পাঠাতে পারি ট্রেনিংয়ের জন্য? সেখানে দেখেছি আমরা প্রায় 2 লক্ষ স্বেচ্ছাসেবী বাহিনী তৈরি হয়েছে, 2 লক্ষ ভলেন্টিয়ার দিয়ে। আমরা দেখেছি সেখানে প্রত্যেকদিন 2,80,000 ফুডের প্যাকেট তৈরি হচ্ছে। আমরা দেখেছি সেখানে টেস্ট ওয়েট, যে কথা যেটা বারবার ডাক্তাররা বলছেন, সেটা অসম্ভব ভালোভাবে সেটা মানা হচ্ছে। এবং এখন সেখানে রাস্তার ধারে কিয়স্ক তৈরি হয়েছে, যেখানে সামান্য কোনো উপসর্গ থাকলে মানুষ গিয়ে টেস্ট করিয়ে আসতে পারবে। তাহলে তারা এত টেস্ট কী করে করতে পারছেন? এই পরিকাঠামো কী করে তারা তৈরি করতে পারলেন এত অল্প সময়ের মধ্যে? এবং সেখানে খুব কম টাকায় স্যানিটাইজার বানিয়ে সেটা লোককে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। তারা যদি এটা পেরে থাকেন, তাহলে আমরা কেন পারবো না? তাহলে কি আমরা তাদের কোনো সাজেশন নিতে পারি সমস্ত দল মত রাজনীতির ঊর্ধ্বে উঠে? প্রশ্নটা আবারও বলবো যে অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি, যদি আমরা সঠিক চিত্রটা বুঝতে পারি, তাহলে আমাদের আতঙ্ক কমবে। কারণ এটা আমরা বুঝতে পেরেছি যে অসুখটা এমন একটা অসুখ যেটা ঠিক, আমি এটা কোনো রকম তীর্যকতার সঙ্গে বলছি না, এটা একদম কোনোভাবে প্রদীপ জ্বালিয়ে বা কাঁসর ঘণ্টা বাজিয়ে বা রাস্তায় ঘুরে বুক দিয়ে এটা আটকানোর অসুখ নয়। এটা একদম পরিকাঠামো দিয়ে, চিকিৎসা দিয়ে আটকাতে হবে। এবং মানুষের যে ভয়, সেটা দূর করতে হবে সমস্ত ইনফরমেশন সঠিকভাবে আমাদের কাছে পৌঁছে দিয়ে। যত ইনফরমেশন কম আসবে, তত আমাদের মধ্যে আশঙ্কা বাড়বে, কারণ মৃত্যু ভয় সবার আছে। এবং আমরা সবাই যেভাবে নানা রকম মৃত্যুর খবর পাচ্ছি, তাতে প্রত্যেকের আশঙ্কা আছে আগামী দিনে কার কী হবে।
সেই জন্য দয়া করে বলবো আপনারা আমাদের একটু পরিষ্কার করে জানান যে, এবং আপনারা কি করছেন আগামী দিনে, এবং এই কমিটির দায়িত্বে যারা আছেন তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। তাদের বলবো যে যারা ফ্রন্ট লাইনে যে সমস্ত ডাক্তার স্বাস্থ্যকর্মীরা কাজ করছেন, আপনারা সরকারকে বলুন তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করতে, কারণ তারা মৃত্যুর ভয় উপেক্ষা করে তারা লড়ছেন। আমরা এই লড়াইতে তাদের কুর্নিশ জানাই। যারা এই লড়াইতে প্রত্যেক দিন একদম ফ্রন্ট লাইনে থেকে লড়ছেন, সেই সমস্ত ডাক্তার, স্বাস্থ্যকর্মী, পুলিশ, সাংবাদিক যারাই আছেন, আপনারা প্রত্যেকে আমাদের হিরো। আমরা তাদের সঙ্গে আছি। আমাদের শুভেচ্ছা তাদের সবার জন্য। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।